হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা পেডাগজিক অ্যাক্রস কারিকুলামের ফার্স্ট চ্যাপ্টার শিক্ষাবিজ্ঞানগত অনুশীলন ও শিক্ষণ প্রক্রিয়া বা পেডাগজিক প্র্যাকটিস অ্যান্ড প্রসেস অফ লার্নিং নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের 10টা প্রশ্ন আলোচনা করব আজকে। ইতিমধ্যে আমরা CC02 এবং CC03 নিয়ে আলোচনা করেছি। তার থেকে 2 নম্বরের 10টা প্রশ্ন আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে চ্যানেলে ভিজিট করে। প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষাবিজ্ঞান বা পেডাগজি কাকে বলে। পেডাগজি শব্দের উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক শব্দ পেডাগোগিয়া থেকে। পেডা শব্দের অর্থ হলো শিশু এবং গোগিয়া শব্দের অর্থ হলো পরিচালনা করা। তাই আমরা পেডাগজি শব্দটির অর্থ হিসাবে বলতে পারি শিশুকে পরিচালনা করা। তবে পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞানের মূল কাজ হলো শিক্ষণের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সমূহের সমন্বয় সাধন করা। শিক্ষণের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক নির্দেশনার মাধ্যমে শিক্ষণ কৌশলের সঙ্গে শিক্ষার্থীর পূর্বার্জিত জ্ঞান ও অভিজ্ঞতা, ব্যক্তিগত মেধা, পরিবেশ ও অবস্থার সঙ্গে মেলবন্ধন ঘটানোই হলো পেডাগজি বা শিক্ষাবিজ্ঞানের প্রধান কাজ। এখানে আমাদের পেডাগজি বা শিক্ষণ বিজ্ঞানের মূল কাজ হলো শিক্ষণের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সমূহের মধ্যে সমন্বয় সাধন করবে, যার দ্বারা শিক্ষণ কৌশলের সঙ্গে শিক্ষার্থীর পূর্বার্জিত জ্ঞান ও অভিজ্ঞতা এবং তাদের ব্যক্তিগত পরিবেশ এবং অবস্থার মেলবন্ধন ঘটিয়ে তাদের শিক্ষা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন রয়েছে অনুবন্ধন প্রণালীতে শিক্ষণ বলতে কী বোঝো। কি বলছে, নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে কোনো বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রক্রিয়াকে বলা হয় অনুবন্ধন প্রণালীতে শিক্ষণ। যেমন আমরা প্রাথমিকের পরিবেশ পুস্তক আমাদের পরিবেশ বইটির যে কোনো একটি একক পড়া থেকে এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে ইংরাজি, বাংলা, গণিত, ইতিহাস, ভূগোলের মতো পরিবেশের বিষয়গুলিকেও সম্পর্ক স্থাপন করে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করি। একেই অনুবন্ধন প্রণালীতে শিক্ষণের উদাহরণ হিসাবে বলতে পারি। অনুবন্ধন প্রণালী হচ্ছে আমাদের সমন্বয় সাধন শিক্ষা ব্যবস্থার একটি অংশ। এতেও আমরা যেমন ইংরাজি, বাংলা বিভিন্ন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে, অনুবন্ধন প্রণালীও তাই। 3 নম্বরে রয়েছে অনুসন্ধিৎসামূলক শিক্ষণ পদ্ধতি বা শিক্ষণ কাকে বলে। অনুসন্ধিৎসামূলক শিক্ষণ এর অন্যতম প্রধান প্রবর্তক হলেন ব্রুনার। এটি এক ধরনের সমস্যা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি, যেখানে শিক্ষণ এবং শিক্ষণ উভয় ক্ষেত্রে অন্তর্দৃষ্টিকে সুযোগ দেওয়া হয়। এই ধরনের নির্দেশনা পরিচালনার জন্য ব্রুনারের নির্দেশককে 3টি গুণের কথা বলেছেন। এক হচ্ছে জ্ঞানের সংযোগ রক্ষা করা, 2 আদর্শ ব্যক্তি এবং 3 হচ্ছে প্রতীক। এখানে বলা হচ্ছে এটি শিক্ষার্থীদের মধ্যে চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতার বিকাশ ঘটাবে ও তাদের অনুশীলনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত করবে। অর্থাৎ আমাদেরকে জ্ঞান সংগ্রহ করতে হবে এবং যে সেই জ্ঞানটি বিশেষভাবে তাদের সামনে তুলে ধরবে এবং বিভিন্ন সমস্যার আকারে তুলে ধরবে, সেই জন্য একজন আদর্শ শিক্ষক নির্মাণ করতে হবে। এবং প্রতীক, এই যে জ্ঞানটা আমরা তৈরি করছি এবং এই যে আমরা সমস্যাটা তৈরি করছি, সেই সমস্যাটাকে তাকে তুলে ধরতে হবে, যেটাকে আমরা সিম্বল হিসাবে তৈরি করেছি। এরপরে 4 নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি কাকে বলে। উত্তর বলছে যে পদ্ধতিতে দুটি বিষয়ের মধ্যে তুলনা করা হয়, এই তুলনার ফলে দুটি বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা তৈরি হয়, এই পদ্ধতিকেই বলা হয় তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতির মাধ্যমে 3 প্রকারে সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। 1 বিভিন্ন বিষয়ের উদাহরণগুলির মধ্যে তুলনা করা যেতে পারে। একই শ্রেণীর মধ্যে দুটি বিষয়ের মধ্যে তুলনার মাধ্যমে তাদের সম্পর্ক গঠন করা যেতে পারে। 3 হচ্ছে বিভিন্ন ধর্মী দুটি বিষয়ের তুলনামূলক আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কে ধারণা গঠন করা যেতে পারে। কোনো একটা বিষয়ের দুটো উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর মধ্যে আমরা তুলনা করে তাদের মধ্যে কি সম্পর্ক সেটা জানতে পারি। আবার একই শ্রেণীর মধ্যে পড়ানো হয় এমন দুটো আলাদা আলাদা বিষয় উল্লেখ করে তাদের মধ্যেও আমরা সম্পর্ক গঠন করতে পারি, যে এই বিষয়টা কেন এই বিষয়টার সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন আমাদের মাতৃভাষা যদি সঠিকভাবে আমরা ভালো করে না বুঝতে পারি, তাহলে আমাদের যে কোনো বিদেশি ভাষা গঠনে অসুবিধা হবে। বিভিন্ন ধর্মী দুটি বিষয়ের মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কে ধারণা গঠন। দুটো আলাদা আলাদা বিষয় সম্পর্কে আমরা যদি আলোচনা করি, তাদের মধ্যে সম্পর্ক গঠনের কি প্রয়াস করা যায়। আমরা যদি বাঘ ও হরিণের মধ্যে তুলনা করি, তাহলে আমাদের এদের সম্পর্কে দুটো ভিন্ন ভিন্ন আচার বিষয় আমরা তুলতে পারবো। আবার এদের মধ্যে কি মিল আছে সেগুলোও আমরা দেখতে পাবো। এর মাধ্যমে আমরা দুটো ভিন্ন আলাদা পার্থক্য এবং সদৃশ্য দুটোই আমরা এখানে দেখতে পাই। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে। এটি হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বারবার পরীক্ষায় আসতে থাকে। কি বলছে, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার কেন্দ্রে শিশু স্থান পায়, তার চাহিদা, আগ্রহ, প্রয়োজন উপর নির্ভর করে সমগ্র শিক্ষণ পরিচালিত হয়। যে শিক্ষা ব্যবস্থায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি শিশুকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাকেই শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। শিশুকেন্দ্রিক চিন্তাকে কেন্দ্র করে রুশো শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণটি প্রথম গুরুত্ব দান করেছিলেন। এবারে 6 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার 4টি গুরুত্ব উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করবে।
শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান গুরুত্বপূর্ণ দিকগুলি হলো: 1. এই শিক্ষা শিক্ষার্থীর সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করে। শিশু দৈহিক, শারীরিক, মানসিক, পক্ষবিক দিকে যাতে সঠিক বিকাশ ঘটে সেই দিকে শিশুকেন্দ্রিক শিক্ষা সহায়তা করে। 2. শিক্ষার্থীর চাহিদার উপর গুরুত্ব প্রদান করে। শিশুর চাহিদা আগ্রহের উপর গুরুত্ব প্রদান করে। শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক চাহিদা পূরণে সাহায্য করে। শিক্ষার্থীকে আগামী ভবিষ্যতের নাগরিক করে তুলতে বিশেষভাবে সহায়তা করে। শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, সহযোগিতা, সহমর্মিতা, আত্মবিশ্বাস, আত্মবিকাশ করে তুলতে সহায়তা করে। এইগুলোর সমস্ত কিছুর মাধ্যমে আমাদের শিক্ষার্থীকে একজন পরবর্তীকালে ভবিষ্যতে সুনাগরিক করে তোলার প্রয়াস করে শিশুকেন্দ্রিক শিক্ষা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্মিতিবাদের মূল তত্ত্ব কী? নির্মিতিবাদ অপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে? নির্মিতিবাদ হলো শিক্ষণের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি যেখানে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের জ্ঞান সংগঠন করে। এক্ষেত্রে বলা হয় শিক্ষার্থী তার পূর্বজ্ঞান ও অভিজ্ঞতাকে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন বিষয়ে জ্ঞানের সৌধ নির্মাণ করে। তাকেই নির্মিতিবাদ বলা হয়। এটি সম্পূর্ণরূপে শিক্ষার্থী কেন্দ্রিক একটি প্রক্রিয়া। এখানে বলা হয় কি শিক্ষার্থী শূন্য কলসী নয়, তার মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে। সে যখন বিদ্যালয়ে আসে তার মধ্যে জ্ঞান অবশ্যই আছে এবং অভিজ্ঞতা আছে। এই পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতাকে পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে পরিবেশের সঙ্গে মেলামেশার ফলে সে একটি নতুন জ্ঞান সংগঠন করে। এটিকেই আমরা নির্মিতিবাদ বলে থাকি। এটি সম্পূর্ণরূপে একটি শিশুকেন্দ্রিক শিক্ষা প্রক্রিয়া। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নির্মিতিবাদের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্মিতিবাদের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো: 1. শিক্ষার্থী স্বশিক্ষণের ফলে শিক্ষার্থীর জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। আমরা নিজেরা কোনো কিছু প্রয়াসের মাধ্যমে শিখলে তাহলে আমাদের জ্ঞান দীর্ঘস্থায়ী হবে। ধরো তুমি যদি কোনো একটা বিষয়কে নিজে জানতে পারলে, নিজের প্রচেষ্টায় অনুভব করলে, হাতে কলমে করে দেখলে, তাহলে সেই জ্ঞান তোমাদের কাল মনে থাকবে, সেই বিষয়টি তোমাদের বহুকাল মনে থাকবে। দ্বিতীয় বলছে বিষয় সম্পর্কে নির্দিষ্ট ধারণা তৈরি হয়। 3. ভুল ধারণা দূর হয়ে সঠিক ধারণা নির্মিত হয়। হাতে কলমে কর্মভিত্তিক শিক্ষা। পাঠ্যপুস্তকের মুখস্থ বিদ্যার বদলে এখানে হাতে কলমে করে কর্মভিত্তিক বিদ্যাকে গুরুত্ব প্রদান করা হয়। তুমি দেখবে যেটা নিজে করতে পারছো সেটার উপর তোমার গুরুত্ব বেশি থাকবে। সেইখানে তুমি কি শিখলে সেটা শিক্ষাটাও বেশি দিন তোমাদের মনে থাকবে এবং নিজে হাতে করে রাখার ফলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয় এবং একই সাথে গুরুত্ব সহকারে কাজটির প্রতিও গুরুত্ব প্রদান করে। সেই জন্য আমাদের সেই যে ধারণা বা জ্ঞান আমাদের তৈরি হয় সেটি আমাদের দীর্ঘক্ষণ বা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এই হলো সবথেকে গুরুত্বপূর্ণ নির্মিতিবাদের বৈশিষ্ট্য। যে তোমাদের যে কোনো দুটো বললে অবশ্যই তোমরা দুটোই লিখবে। যদি বলে কেবলমাত্র বৈশিষ্ট্য উল্লেখ করো তখন 2 নম্বরের হলে 3 থেকে 4টি উল্লেখ করবে। 9 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম বরাবর শিক্ষণ বলতে কী বোঝো? এটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিও বারবার পরীক্ষায় আসে। কি বলছে? পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নির্মিতিবাদ শিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে মনে করা হয় শিক্ষার্থী তার পূর্ব জ্ঞান, ধারণা, অভিজ্ঞতা থেকে নতুন ধারণা নির্মাণ করে। শিক্ষিকা শিক্ষার্থীকে সাহায্য করে তার জ্ঞান নির্মাণে। শিক্ষিকা পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতা ধারণার সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে তার জ্ঞান অর্জনে বা জ্ঞান নির্মাণে সহায়তা করবে। এটি পাঠ্যক্রম বরাবর শিক্ষণ বলা হয়ে থাকে। আসলে কি বলছে? শিক্ষার্থী তার সঙ্গে করে পূর্ব জ্ঞান, অভিজ্ঞতা, ধারণা নিয়ে আসে এবং সেই জ্ঞান ধারণাকে সঠিক করে তুলতে তার মধ্যে যাতে কোনো রকমের ত্রুটি না থাকে তার জন্য শিক্ষিকা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতি রেখে যে বিষয়টি তাদের সামনে উপস্থাপন করে এবং তার সংমিশ্রণ ঘটিয়ে শিক্ষার্থী তার পূর্ব জ্ঞান, অভিজ্ঞতা ও ধারণাকে সঙ্গে করে নিয়ে আসে এবং শিক্ষিকা পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গতি রেখে তার নতুন জ্ঞান নির্মাণে সাহায্য করে। এটাকেই পাঠ্যক্রম বরাবর শিক্ষণ বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, আজকে আমাদের শেষ প্রশ্ন, বলছে পাঠ্যক্রম বরাবর শিক্ষণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পাঠ্যক্রম বরাবর শিক্ষণের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো: 1. শিক্ষার্থীর পূর্ব জ্ঞানকে পাঠ্য বিষয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। 2. বিষয়বস্তু এখানে প্রধান স্তম্ভ। 3. পূর্ব জ্ঞানকে গুরুত্ব প্রদান করে নতুন ধারণা গঠন করে। আর 4. শিক্ষার্থীর মধ্যে অন্তর্দৃষ্টি তৈরি করে। এখানে প্রথমে বলা হচ্ছে কি পূর্ব জ্ঞান হচ্ছে শিক্ষার্থীর মধ্যে আগে থেকে যা আছে সেইটার সঙ্গে নতুন পাঠ্য বিষয়ের সঙ্গে সংমিশ্রণ করাতে হবে। শিক্ষার্থীর মধ্যে পূর্ব জ্ঞান আছে, সেটি কতটা ঠিক ও ভুল সেটি বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত করে দিলে সে নিজেই সেই বিষয়টি বুঝতে শিখবে এবং এই সঠিক জ্ঞান তার মধ্যে নির্মিত হবে। এটাই হচ্ছে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য এবং বিষয়বস্তু এখানে প্রাধান্য পায়। বিষয়বস্তুর সাথে আমি তার পূর্ব জ্ঞানকে সংমিশ্রণ করছি এবং পূর্ব জ্ঞানকেও গুরুত্ব প্রদান করা হয়। নতুন বিষয়বস্তুকে পূর্ব জ্ঞানের সঙ্গে জড়িয়ে এখানে পূর্ব জ্ঞান এবং বিষয়বস্তু দুজনকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষার্থীর অন্তর্দৃষ্টি তৈরি করা হয় বলতে কি বোঝাচ্ছে? যে সে যে বিষয়টি সম্পর্কে পূর্ব জ্ঞান বা ধারণা তৈরি রেখেছে সেই বিষয়টি তার মনে আছে, সে সেই মুহূর্তে সেই স্থানে সেই জিনিসটাকে ঘটতে দেখছে না, কিন্তু পূর্বে কখনো সেই ঘটনাটা ঘটেছে সেটা তার মনে আছে, সেটাই তার অন্তর্দৃষ্টি। এবং নতুন সে কী ঘটছে সেই ঘটনাটাকে সে পূর্বের সাথে তুলনা করছে নিজের মনের মধ্যে, সেই জন্যই এখানে অন্তর্দৃষ্টি তৈরি করার কথা বলা হয়েছে। ছিল আমাদের আজকে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম থেকে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যে আমরা এডুকেশনাল স্টাডিজ ও কন্টেম্পোরারি স্টাডিজ অর্থাৎ CC02 ও CC03 এই দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই সেগুলো একবার দেখে নেবে চ্যানেলে ভিজিট করে।
আশা করি এই ক্লাসগুলি তোমাদেরকে উপকৃত করবে। এগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই পরীক্ষার আগে তোমাদের কোনোভাবেই সমস্যা হবে না, নিজেদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এইভাবেই।